নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বিবাহিতা এবং অবিবাহিতা মহিলারা কিভাবে এসআইআর এর এনিউমারেশন ফর্মটা ফিল আপ করবেন। যে ফর্মটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এই ফর্ম আপনারা বাংলায় লেখা পাবেন। এটি একটি ডেমো ফর্ম, তাই এখানে ইংলিশে লেখা আছে, তো সেটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কিছু নেই। এই যে ফর্মটা, যার বিয়ে হয়ে গেছে তেমন মহিলা এবং যার বিয়ে হয়নি উভয়কেই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে। তো পদ্ধতিটা কিন্তু প্রায় একই রকম, অর্থাৎ বিবাহিতা মহিলা এবং অবিবাহিতা মহিলা যারাই এই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপের পদ্ধতি অলমোস্ট একই রকম। তো এখানে প্রথমেই দেখুন, যেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এনিউমারেশন ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনার বুথে যিনি বিএলও রয়েছেন তার নাম এবং তার ফোন নাম্বার এখানে আগে থেকেই প্রিন্ট করা থাকবে। সেটা আপনি যখন বিএলওর হাত থেকে আসল ফর্মটা পাবেন আপনি কিন্তু দেখতে পাবেন, জাস্ট এখানে ডেমো আকারে বলা আছে। এরপরে নিচের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমেই এই যে ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, এই জায়গাটা ভালো করে একটু বুঝে নিন। এখানে আপনি যেহেতু ভোটার, আপনার নাম, আপনার ভোটার কার্ডের নম্বর এবং আপনার ঠিকানা এগুলো আগে থেকেই প্রিন্ট করা থাকবে 2025-এর ইলেকটোরাল রোল অনুযায়ী। মানে আপডেটেড যে ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট হয় না, সেই ভোটার লিস্ট থেকে কিন্তু দেখে নিয়েই এখানে আপনার নাম, আপনার ভোটার নাম এবং আপনার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটা কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। সেটা আপনি এখন শ্বশুরবাড়িতে থাকুন বা আপনি যদি অবিবাহিতা হন, যাই হন না কেন 2025-এর সাপেক্ষে এখানটায় ডিটেলটা দেওয়া থাকবে। ঠিক একইভাবে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী আপনার সিরিয়াল নাম্বার, আপনার পার্ট নাম্বার, আপনার বিধানসভা নম্বর এবং রাজ্য এগুলোও কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে। অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম, কেউ কারোর ফর্ম ব্যবহার করতে পারবেন না। এটা গেল। এরপরে রয়েছে কিউআর কোড। আপনারা যেমন ফোনপে বা গুগল পেতে কিউআর কোড দেখেন না, এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। এটা আপনাদের জন্য নয়, এটা বিএলওরা ব্যবহার করবেন কাজের ফাস্টনেস আনার জন্য। তো ওনারা সার্চ করবেন এইসব কিউআর কোড দিয়ে, এটা আপনাদের বোঝার দরকার নেই। তার ডান পাশে রয়েছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড। এই জায়গাটাতে আপনার বর্তমানে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেটাই এখানে প্রিন্ট আকারে থাকবে। এবার তার ডান পাশে রয়েছে পেস্ট কারেন্ট ফটো। এই জায়গায় আপনাকে কি করতে হবে, আপনি একদম রিসেন্টলি একটা কালার পাসপোর্ট সাইজের ফটো তুলে নেবেন। শুনতে পাচ্ছি যে পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ডটা নাকি সাদা কালারের হতে হবে। তো আপনারা চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া আপনার রিসেন্ট একটা পাসপোর্ট ফটো তুলে নিয়ে এই জায়গাতে অর্থাৎ পেস্ট কারেন্ট ফটোর জায়গাতে চিটিয়ে দিতে। এখানে আপনি যে ফটোটা চিটাচ্ছেন এই ফটোটাই কিন্তু ভবিষ্যতে আপনি যখন আবার নতুন ভোটার কার্ড পাবেন, অর্থাৎ ড্রাফট রোল প্রকাশ হয়ে যাওয়ার পর নতুন আপনার যে ভোটার কার্ড তৈরি হবে সেই ভোটার কার্ডে কিন্তু আপনি এইমাত্র যে ছবিটি দিলেন সেই ছবিটাই কিন্তু হয়ে আসবে। এবার অনেকের হয় না পুরানো ভোটার কার্ডের ছবি আর পছন্দ হচ্ছে না, তো সেক্ষেত্রে নতুন ভোটার কার্ডে আবার নতুন ছবির প্রয়োজন পড়ে, তো তাহলে সেটা কিন্তু আপনারা করবেন। তাহলে ওল্ড ফটো মানে আপনার বর্তমানে যে ভোটার কার্ডে ছবিটি আছে সেটি প্রি প্রিন্টেড অর্থাৎ আগে থেকেই প্রিন্ট করা থাকবে। আর ডান দিকটা অর্থাৎ পেস্ট কারেন্ট ফটো এই জায়গাটায় ফাঁকা থাকবে, এই জায়গাটায় আপনার বর্তমানের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাকে ছিটিয়ে দিতে হবে, যেটা আপনার নতুন ভোটার কার্ড যখন প্রিন্ট হয়ে আসবে সেখানে দেখবেন এই আপনার দেওয়া নতুন ছবিটি রয়েছে। তাহলে এই ওপরের যে 5টা বক্স এই জায়গাটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। যা তথ্য এখানটায় যা হবে 2025-এর সাপেক্ষে হবে। এরপর আমরা মূল জায়গাটা অর্থাৎ যে জায়গায় মাঝের কলামটা রয়েছে যেখানে ডেট অফ বার্থ থেকে শুরু হচ্ছে, এই জায়গাটা ফিল আপ করার আগে আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে, সেরকম 2-3টে প্রশ্নের উত্তর আপনাকে আমি দিয়ে দিই। অনেকেই প্রশ্ন করছেন যে যারা বিবাহের পরে শ্বশুরবাড়ি এসে গেছেন কিন্তু ঘটনাক্রমে বাপের বাড়িতে তৈরি হওয়া ভোটার কার্ডটি ট্রান্সফার করেননি বা ট্রান্সফার হয়নি, তাহলে আপনি কোথা থেকে এই ফর্মটা ফিল আপ করবেন, বাপের বাড়িতে গিয়ে নাকি শ্বশুর বাড়িতে গিয়ে? তো এখানে স্বাভাবিক একটা একদম জিনিস বুঝে নিন যে যেহেতু আপনার ভোটার কার্ডটা বাপের বাড়িতেই তৈরি এবং আপনি ট্রান্সফার করে এখানে নিয়ে চলে আসেননি, যতই আপনি শ্বশুর বাড়িতে থাকেন না কেন, কিন্তু আপনার ভোটার কার্ডের অ্যাড্রেস সেটা কিন্তু বাপের বাড়ির। তাই সেই অনুযায়ী কিন্তু আপনার বাপের বাড়িতেই ওখানকার বিএলও আপনার বাবার বাড়িতে গিয়ে এই এনিউমারেশন ফর্মটা দিয়ে আসবে। এবার রীতিমতো আপনার বাপের বাড়ির লোক, সেটা আপনার বাবা হোক বা মা হোক, যে হোক, ফিল আপ করে বিএলওকে জমা দিয়ে দেবে। তাহলে আশা করছি এই প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এটাও অনেকের ক্ষেত্রে হয়েছে যে বাপের বাড়িতে ভোটার কার্ড রয়েছে, বিয়ের পর ট্রান্সফার তো করেনি, উপরন্তু শ্বশুর বাড়িতে এসে নতুন কিছু তথ্য দিয়ে নতুন ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন। অর্থাৎ আপনার বাপের বাড়িতেও একটা বৈধ ভোটার কার্ড রয়েছে যার একটা আলাদা ভোটার নাম্বার রয়েছে, আবার শ্বশুর বাড়িতে এসেও নতুন একটা ভোটার কার্ড তৈরি হয়েছে, সেখানেও আবার একটা আলাদা ভোটার কার্ডের নাম্বার।
তাহলে আপনি কোন ফর্ম বা কেমনভাবে এই ফর্মটাকে আপনি ফিল আপ করবেন? এখানে জিনিসটা ভালো করে বুঝে নিন। আমি প্রথমেই বলেছি এই দুটো কার্ডই বৈধ। বাপের বাড়ির কার্ডও বৈধ রয়েছে, শ্বশুরবাড়ির কার্ডও বৈধ রয়েছে। তো সেক্ষেত্রে জায়গাতেই কিন্তু বিএলও এনিউমারেশন ফর্ম অর্থাৎ এই ফর্মটা দেবে। এবার আপনার প্রশ্ন, আপনি কোনটা ফিল আপ করবেন? ধরে নিচ্ছি যে আপনি যেহেতু শ্বশুরবাড়িতে আছেন, আপনি শ্বশুরবাড়িরটা ফিল আপ করলেন। করার পর যখন ড্রাফট রোল প্রকাশ হবে, তখন কিন্তু আপনার বাড়িতে নোটিশ গেলেও যেতে পারে। তখন আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনার দুটো ভোটার কার্ড হলো কি করে? তাহলে আপনি একটাকে কেন সারেন্ডার করাননি? তখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে পারে, বা আপনাকে যে এসআইআর এর যে ১১টা কাগজ রয়েছে তার মধ্যে কিন্তু চাওয়া হলেও চাইতে হতে পারে। এরকম ব্যাপারটা রয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমি সাজেস্ট করব, এই জায়গাটা থেকে আপনারা পালাতে তো পারবেন না। তাহলে আপনি চাইলে ভোটার কার্ডটা বাপের বাড়ির হোক বা শ্বশুরবাড়ির, জায়গাতেই যেহেতু আছে, আপনি বাপের বাড়ির ওখানের এনিউমারেশন ফর্মটাও ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রেও আপনি নোটিশ পেতে পারেন। আবার যদি আপনি বাপের বাড়ির না করে শ্বশুরবাড়ির এনিউমারেশন ফর্ম ফিল আপ করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি নোটিশ পেতে পারেন। ফর্ম আপনাকে নিজের পছন্দ মতো একটা জায়গার ফিল আপ করতেই হবে। তো নোটিশ পাওয়ার আশঙ্কাটা কিন্তু এক্ষেত্রে প্রবল। ৩ নম্বর যে প্রশ্নটা, এমনও হয় যে যাদের বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে নতুন ভোটার কার্ড হয়েছে, অর্থাৎ বাপের বাড়িতে ভোটার কার্ড ছিল না, বিয়ে হয়ে যাওয়ার পরই শ্বশুরবাড়িতে নতুন ভোটার কার্ড তৈরি করেছেন। তাহলে বাপের বাড়িতে কি বিএলওরা এই এনিউমারেশন ফর্ম দেবে? একদমই কিন্তু দেবে না। যেহেতু আপনার নতুন ভোটার কার্ড শ্বশুরবাড়িতেই তৈরি হয়েছে, অর্থাৎ আপনার প্রথম ভোটার কার্ড শ্বশুরবাড়ির ঠিকানাতে তৈরি, তাই বাপের বাড়িতে কখনোই এই এনিউমারেশন ফর্মটা যাবে না। আপনার শ্বশুরবাড়িতেই কিন্তু এই এনিউমারেশন ফর্ম আসবে এবং সেই অনুযায়ী আপনি ফিল আপ করবেন। আর আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে দেখা যায় কি একই পাড়ায় বিবাহ হয়েছে, অর্থাৎ এ পাড়াতে বাপের বাড়ি, ও পাড়াতে শ্বশুর বাড়ি, বা রাস্তা পেরোলেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি, এরকম উভয় বাড়ির বুথ আবার একই। আপনারা একই বুথে ভোট দিতে গেছিলেন, মানে বাপের বাড়ির লোকও একই বুথে ভোট দিচ্ছেন, আবার শ্বশুর বাড়ির লোকও একই বুথে ভোট দিচ্ছেন, এবং বিএলও আপনাদের একই। তাহলে সেক্ষেত্রে আপনাদের কি হবে? এটা নিয়ে আপনাদের কোনো চাপ নেই। যেহেতু আপনি বিবাহ করে আপনি আপনার শ্বশুরবাড়িতে চলে এসেছেন এবং এটাই আপনার বর্তমান ঠিকানা, তো সেক্ষেত্রে এই যে এনিউমারেশন ফর্মটা, এটা কিন্তু আপনার শ্বশুরবাড়িতেই আসবে। রাস্তার এপার ওপার যাই হোক না কেন, ফর্মটা শ্বশুরবাড়িতেই আসবে। তো তাহলে এই ৪-৫টা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে ঘুরছিল, এগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা চলে আসি মেন যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে বিবাহিতা এবং অবিবাহিতা মহিলারা এবার মেন যে পার্টটা সেটা কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমেই দেখুন, এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে ডেট অফ বার্থ থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত যে জায়গাটা রয়েছে, মাদার্স এপিক নাম্বার পর্যন্ত, এই জায়গাটা কিন্তু বিবাহিতা এবং অবিবাহিতা মহিলা উভয়কেই ফিল আপ করতে হবে। কেন আমি নিচের দুটো ঘর বাদ দিলাম, অর্থাৎ স্পাউস নেম, স্পাউস এপিক নাম্বার, এই জায়গাটা আমি একটু পরে আলোচনা করছি। তাহলে ধরে নিচ্ছি আপনি বিবাহিতা হন বা অবিবাহিতা হন, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আপনি এই ডেট অফ বার্থ থেকে শুরু করে মাদার্স এপিক নাম্বার পর্যন্ত যে কলামটা রয়েছে, আপনি কিন্তু ফিল আপ করবেন। এবং কোন তথ্য অনুযায়ী ফিল আপ করবেন? 2025-এর ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে নেবেন। সেই 2025-এর ভোটার লিস্ট ধরে যেমন তথ্য দেওয়ার আপনি কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন। তাহলে ওপরে আমরা যে বক্সটা নিয়ে আলোচনা করলাম, যেখানে 5টা বক্স দেওয়া ছিল, ওখানে 2025-এর সূত্র ধরে সমস্ত ডিটেল আগে থেকেই প্রিন্ট করা আছে। ঠিক তার নিচের বক্সটাতেও কিন্তু আপনি যে তথ্য দিয়ে ফিল আপ করবেন, সেটা 2025-এর ভোটার লিস্ট ধরেই। 2002 নিয়ে কিন্তু এখন ভাবার সময় আসেনি, সেটা একটু পরে আসবে, আমি বলছি। তাহলে প্রথমেই আপনার রয়েছে ডেট অফ বার্থ, এখানেতে আপনার যেমন জন্ম তারিখ, সেই অনুযায়ী ডেট, মান্থ এবং ইয়ার লিখে ফেলবেন। এটা আপনি ইংরেজিতে লিখে দেবেন। এবার তারপরে রয়েছে আধার নাম্বার, এই জায়গাটায় রয়েছে অপশনাল। আপনি চাইলে আধার নাম্বার দিতেও পারেন, নাও পারেন। যদি দেন তাতেও কোনো অসুবিধা নেই। আর তারপরে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনি নিজের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মোবাইলটা যেন চালু থাকে। এরপর চলে আসছি আমরা ফাদার্স অথবা গার্জেন্স নেম। এখানে বলা আছে যে বাবার অথবা অভিভাবকের নাম লিখতে। এবার অনেকে বিবাহিতা মহিলা করছেন কি, যে এই ফাদার্স অথবা গার্জেন্স নেমের জায়গাতে স্বামীর নাম দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু একদমই ভুল। আপনারা কখনোই বিবাহিতা হলেও আপনি কিন্তু কখনোই এখানে স্বামীর নাম দেবেন না। আর আপনি যদি অবিবাহিতা হন, তাহলে তো সেখানে স্বামীর নামের কোনো প্রশ্নই আসছে না। সেক্ষেত্রে আপনাকে বাবার নাম দিতেই হচ্ছে। তাহলে আবার এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, যেখানটায় লেখা আছে ফাদার্স অথবা গার্জেন্স নেম, এই জায়গাটাতে বিবাহিতা মহিলারা তার বাবার নাম লিখবেন, এবং যারা অবিবাহিতা মহিলা তারাও নিজের বাবার নাম লিখবেন। কেন এই জায়গাটাতে স্বামীর নাম লেখা যাবে না? স্বামীর নাম লেখার জায়গা একটা আলাদা দেওয়া হয়েছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি, একদম নিচের দুটো কলামেতে।
তো যাই হোক, তাহলে আপনি 2025-এর ভোটার কার্ড দেখে দেখে বা আপনার বর্তমান যে ভোটার কার্ডটি রয়েছে সেটি দেখে দেখে বাবার নাম এখানে লিখে দেবেন। আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, অসুবিধা কিছু নেই। তার নিচে রয়েছে ফাদার্স অথবা গার্জেনস এপিক নাম্বার। ঠিক একইভাবে যেহেতু আপনি উপরে বাবার নাম লিখতে বললাম, যেহেতু এটাই সঠিক, তাই আপনি তার নিচের ঘরটাতে বাবার এপিক নম্বর যেটা রয়েছে 2025-এর নিরিখে সেটা লিখে দেবেন। লেখা আছে ইফ অ্যাভেলেবেল, যদি থাকে লিখবেন, না লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যেহেতু 2025-এর লেটেস্ট তথ্য আপনি দিচ্ছেন তাহলে থাকার কথা, তাই আপনি বাবার এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর ঠিক একইভাবে মাদার্স নেম, বিবাহিতা মহিলারা এখানে তার মায়ের নাম লিখবেন, অবিবাহিতা মহিলারাও এখানে তার মায়ের নাম লিখবেন। মায়ের যা নামের বানান আছে 2025-এর ভোটার লিস্টে একটু দেখবেন, সেই অনুযায়ী কিন্তু এখানে লিখবেন। এরপর মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার জানা থেকে থাকে তাহলে এই বক্সটাতে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, যদি না জানা থাকে তাতেও কিন্তু অসুবিধা নেই। তো চেষ্টা করবেন, আবারও বলছি, ফিল আপ করে দেওয়ার। এবার চলে আসছি আমরা নিচের দুটো কলামে, যেখানে লেখা রয়েছে স্পাউস নেম আর লেখা রয়েছে স্পাউস এপিক নাম্বার। তো এই জায়গাটা যারা বিবাহিতা মহিলা তারা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। লেখা আছে দেখুন ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ প্রযোজ্য যার জন্য। প্রযোজ্য কার জন্য? বিবাহিতা মহিলাদের জন্য। তাহলে এখানে স্পাউস নেমের জায়গায় আপনি বিবাহিতা মহিলা, তাই আপনি এখানে আপনার স্বামীর নাম লিখবেন। আর নিচে ঠিক একই রকমভাবে আপনার স্বামীর এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা যদি আপনার জানা থেকে থাকে বা আপনি লিখতে চান তাহলে লিখে দেবেন। তাহলে এই মাঝের বক্সটা আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আবারও বলে দিচ্ছি, এই নিচের দুটো বক্স যেখানে স্পাউস নেম আর স্পাউসের এপিক নেম, এই জায়গাটা কেবলমাত্র বিবাহিতা মহিলারা ফিল আপ করবেন। অবিবাহিতাদের ক্ষেত্রে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম, এটার প্রসঙ্গ আসছেই নাই, তাই এই জায়গাটাকে আপনাদেরকে ফাঁকা ছেড়ে দিতে হবে। এরপর ফর্মের নিচের পার্টে চলে আসছি, যে জায়গাটা আমাদেরকে ফিল আপ করতে হবে, আপনি বিবাহিতা হন বা অবিবাহিত হন সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। তো এখানে দুটো বক্স দেওয়া রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাটা সব থেকে বেশি ডাউটেবল জায়গা। তো আমি এটা নিয়ে গতকাল একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, আই বাটনে তার আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রথমে আমরা বাম দিকের ঘরটাতে আসি, যেখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। তার মানে ধরে নিচ্ছি আপনি বিবাহিতা একজন মহিলা বা আপনি অবিবাহিতা একজন মহিলা, আপনার 2002-এর ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, তাহলে সেক্ষেত্রে এই বাম দিকের যে জায়গাটা এটা আপনাকে টোটালটা ফিল আপ করতে হবে। যদি আপনি বিবাহিতা হন বা অবিবাহিতা হন, 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল না, তাহলে সিম্পলি এই জায়গাটা একদম ফাঁকা রেখে দেবেন, কোনো ফিল আপ করার দরকার নেই। ধরে নেবেন যে এই বাম দিকের কলামটা আপনার জন্য নেই, দেওয়া হয়নি। এবার ধরে নিচ্ছি যে আপনার 2002-এর ভোটার লিস্টে আপনার নাম রয়েছে। 2002-এর ভোটার লিস্টে যখন ছিল আর কি, সেই সময় আপনি বাপের বাড়িতে থাকতেন, তো বর্তমানে আপনি শ্বশুর বাড়িতে এসে গেছেন। তাহলে এখন প্রশ্ন আসবে, আমি কি তাহলে শ্বশুর বাড়ির তথ্য অনুযায়ী দেব? আপনার ধরুন এমন হয়েছে যে আপনার যখন বিবাহ হয়নি সেই সময় আপনার নাম আর পদবি একরকম ছিল, বিবাহ হয়ে যাওয়ার পর আপনার নাম এবং পদবি বা পদবিতে বেশি করে সেই জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি তাহলে কি করবেন? আবারও বলে দিচ্ছি যে আপনার বিবাহের পরে পদবি যাই চেঞ্জ হোক না কেন, 2002 সালে আপনার নাম পদবি যেমন ছিল সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। 2002 সালে আপনি যদি বাপের বাড়িতে থাকেন সেটাও যাই হবে, আর 2002 সালে যদি আপনি শ্বশুর বাড়িতেও এসে যান, তো ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করুন, হাতের সামনে নিন এবং আপনি দেখে নিন যে আপনার নামের বানান এবং পদবি কেমন ছিল। সেটা আপনি বাপের বাড়িতেই থাকুন সেই সময় আর শ্বশুর বাড়িতেই থাকুন, ওটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই। তাহলে সেই অনুযায়ী ইলেক্টরস নেমের জায়গায়, অর্থাৎ আপনি যেহেতু ভোটদানকারী সেই সময় ছিলেন, তো 2002-এর লিস্ট দেখে এখানে আপনি নিজের নাম লিখে নিলেন। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে এখানে যেহেতু আপনি বিবাহিতা মহিলা, বর্তমানে আপনার বর্তমান পদবি হচ্ছে চৌধুরী, কিন্তু যখন আপনার বিবাহ হয়নি সেই সময় আপনার পদবি ছিল বিশ্বাস। তাহলে আপনার প্রশ্ন আসবে যে আপনি চৌধুরী লিখবেন নাকি বিশ্বাস? 2002-এর লিস্টে যদি আপনার পদবি বিশ্বাস থেকে থাকে তাহলে আপনি বিশ্বাস লিখবেন, চৌধুরীকে নিয়ে একদম মাথা ঘামাবেন না। যাই হোক, তাহলে ইলেক্টরের নামটা আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার ঠিক একই রকমভাবে ওই 2002 সালের ভোটার লিস্ট দেখে আপনি এপিক নাম্বারটা লিখে নেবেন। এখানে লেখা আছে দেখুন ইফ অ্যাভেলেবেল। 2002-এর ভোটার লিস্ট আপনি খুললেন, গিয়ে দেখলেন না আপনার নাম তো আছে ঠিকই, কিন্তু আপনার এপিক নাম্বার সেই সময় ছিল না। তো কোনো অসুবিধা নেই, আপনার নেই যখন ফাঁকা রেখে দেবেন। শুধুমাত্র ইলেক্টরস নেম পেয়েছেন তাহলে আপনি নিজের নাম লিখলেন, এপিক নাম্বার যদি পেয়ে থাকেন লিখবেন, যদি না পেয়ে থাকেন না লিখবেন, কোনো অসুবিধা নেই। এরপর চলে আসছি আমরা রিলেটিভস নেম। এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে আপনি এখানে নিজের নাম লিখেছেন,
এখানে রিলেটিভস নেম বলতে কাকে বোঝায়? রিলেটিভ মানে ভালো করে বুঝে নেবেন যে আপনার বাবা, মা, দাদু, ঠাকুমা এদেরকে বোঝায়। তো সেক্ষেত্রে মানে এখানে বলতে চাওয়া হচ্ছে রিলেশনশিপ এবং রিলেটিভ মানে আপনার সাথে যাদের রক্তের সম্পর্ক রয়েছে। আপনার শ্বশুরবাড়ির সাথে তো কারো রক্ত সম্পর্ক নেই। তাহলে রিলেটিভ নেমের জায়গায় কখনোই কিন্তু স্বামীর নামটা লিখে দেবেন না। তখনই রিলেটিভ নেমের জায়গায় স্বামীর নাম লিখবেন যদি ২০০২ সালে আপনার বিবাহ সূত্রে আপনি শ্বশুরবাড়ি এসে গেছিলেন এবং সেই ২০০২ সালের লিস্টে আপনার নামের পাশে সম্পর্কে আপনার স্বামীর নাম লেখা আছে, তবেই লিখবেন। যদি না লেখা থাকে তাহলে তখন রিলেটিভস নেমের জায়গায় তখন আপনাকে আপনার নিজের বাবার নাম এখানে লিখতে হবে। সেখানে যেমন বানান ছিল সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে। বারবার বলছি, কোনো কিছু লেখার আগে আপনারা চাইলে এই ফর্মটাকে একটা জেরক্স করে নেবেন। কারণ ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। আপনাকে দ্বিতীয়বার ফর্ম না দিতে পারে। তো এই রিলেটিভস নেমের জায়গাতে যদি আপনাদের মানে কোথাও কোনো ডাউট থেকে থাকে, বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখছেন, আশা করব আপনাদেরকে সঠিক তথ্য দিচ্ছি। তো আপনাদেরকে আবারও বলছি, এই রিলেটিভস নেমের জায়গায় আপনি কিন্তু বাবার নাম লিখবেন এবং সেই সময়কার বাবার নামের বানান যেমন ছিল তেমন লিখবেন। আর রিলেশনশিপে এখানে কি লিখবেন? বাবা লিখবেন। বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি এখানে রিলেটিভস নেমের জায়গায় বাবার নাম দিচ্ছেন, রিলেশনশিপের জায়গায় আপনাকে বাবা লিখতে হবে। যদি আপনি রিলেটিভস নেমের জায়গায় মায়ের নাম দেন, তাহলে এখানে রিলেশনশিপের জায়গায় মা লিখবেন। তো চেষ্টা করবেন আপনারা বাবার নাম দিয়েই টোটাল জায়গাটা ফিল আপ করতে। এরপর সেই সময় ২০০২ সালের লিস্টে আপনার জেলা যেমনটা ছিল সেই অনুযায়ী দেখে লিখবেন, আপনার রাজ্য যেটা ছিল সেই অনুযায়ী লিখবেন এবং আপনার বিধানসভার নাম অর্থাৎ এসি নেম, বিধানসভার নামটা কী ছিল সেই অনুযায়ী লিখে নেবেন। হতে পারে তখন এক বিধানসভা ছিল, এখন এক বিধানসভা চেঞ্জ হয়ে গেছে, তো সে নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই। জাস্ট ফলো করবেন ২০০২ সালের ভোটার লিস্টটাকে। এবার আপনি এখানে এসি নাম্বার মানে বিধানসভার নাম লিখে ফেললেন, তার নিচে আপনি বিধানসভার নম্বর অর্থাৎ এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলোও কিন্তু ঠিকঠাক করে দেখে লিখে দেবেন। এবার কারো কারো হতে পারে কি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এদিক ওদিক হয়েছে, তো সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কারণ নেই। আপনি কিন্তু ২০০২টাকে ফলো করবেন জাস্ট। এবার অবিবাহিতা মহিলার ক্ষেত্রেও কিন্তু যদি আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, ঠিক একই রকমভাবে যেমনভাবে বিবাহিতাদের ক্ষেত্রে বললাম, ঠিক একই রকমভাবে নিজের নাম, নিজের এপিক নম্বর ২০০২ সালের, আপনার নিজের বাবার নাম, এখানে রিলেশনশিপের জায়গায় বাবা, জেলা, রাজ্য, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। অবিবাহিতা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু তাই একই রকমভাবে ফিল আপ করবেন। এরপর আমার যেহেতু বাম দিকটা বলা হয়ে গেল, ওই দিকটা কিন্তু আপনি ধরে নিন আর নেই। ডান দিকটাতে চলে আসছি। ডান দিকটাতে লেখা আছে দেখুন, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। ও তার আগে একটা কথা বলে দিই, যদি আপনার ২০০২ সালে নাম না থেকে থাকে, সেটা আপনি বিবাহিতা হন বা অবিবাহিতা হন, যাই হন না কেন, বাম দিকটা কিন্তু ফাঁকা দিতে হবে, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। তাহলে এবার ডান দিকটাতে চলে এলাম, দেখা যাচ্ছে দেখুন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। এই জায়গাটা কারা ফিল আপ করবেন? এই জায়গাটা বিবাহিতা যিনি মহিলা, তার যদি ২০০২ সালে নাম থেকে থাকে, তারাও এই দিকটা ফিল আপ করবেন। আর অবিবাহিতা, তাদেরও যদি ২০০২ সালে নাম থেকে থাকে, তাহলে তারাও কিন্তু এই দিকটা ফিল আপ করবেন। ২০০২ সালে নাম নেই, কিন্তু আপনার কোনো আত্মীয়ের অর্থাৎ বাবা, মা, দাদু, ঠাকুমা কোনো না কোনো আত্মীয়ের ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল, তার ডিটেলটা এই জায়গাটাতে ফিল করতে হবে। ভালো করে এই জায়গাটা বুঝে নিন যে আপনার নাম ২০০২ এর লিস্টে নেই, কিন্তু আপনার পরিবারের বাবা, মা, দাদু, ঠাকুমা কোনো একজনের ২০০২ এর লিস্টে নাম আছে। সেটার মধ্যে আপনি যাকে এখানে প্রায়োরিটি দিতে চাচ্ছেন, তার নাম এবং ডিটেলসটা এই জায়গায় ফিল আপ করতে হবে। কেন? না এখানে দেখুন বলা হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভ। রিলেটিভ আকারে আপনি এখানে বাম দিকের বক্সটাতে কার নাম দিলেন? তাহলে তার ডিটেলসটাই তো লজিক্যালি এই জায়গাটায় ফিল করা উচিত, তাই না? তাহলে হয়ে গেল। তাহলে এই জায়গায় প্রথমে রয়েছে নেম। নেম হিসাবে আপনি এখানে রিলেটিভ নেম যা দিয়েছিলেন এখানে তাই দেবেন। যদি আপনার রিলেটিভ নেম নেই, মানে আপনি ২০০২ এর লিস্টে নেই, সেটা নিয়ে ভাবনার দরকার নেই। আপনি নতুন করে যেহেতু আপনার ২০০২ সালের লিস্টে আপনার কোনো না কোনো আত্মীয়ের নাম রয়েছে, ধরে নিচ্ছি আপনার বাবার নাম রয়েছে, তো আপনি এই নেমের জায়গায় নিজের বাবার নাম লিখবেন। বাবার নাম কিন্তু আপনি বর্তমানে আপনার ভোটার কার্ডেতে যেমন বানান ছাপা রয়েছে সেরকম কিন্তু লিখে দেবেন না। আপনিও কিন্তু ২০০২ সালের লিস্টটা হাতে নেবেন এবং তারপর এই নামটাকে লিখবেন।
ঠিক একইভাবে 2002 সালের লিস্ট অনুযায়ী যদি ভোটার কার্ডের নাম্বার আপনার বাবার থেকে থাকে সেই সময়, তাহলে সেটা এখানে লিখে দিলেন এপিক নাম্বারের ঘরে। আর চলে আসছি রিলেটিভস নেম। আপনি দেখুন শুরুটা স্টার্ট করেছেন নেম দিয়ে, আর তারপরে আসছে রিলেটিভস নেম। নেম মানে আপনি ওই জায়গায় আপনার বাবা বা মায়ের নাম দিয়েছেন। রিলেটিভস কি হবে? রিলেটিভস হবে আপনার বাবার সাথে সম্পর্কিত এমন কোনো ব্যক্তি, সেটা আপনার হতে পারে দাদু, হতে পারে আপনার ঠাকুমা। তো এই জায়গাটাতে রিলেটিভস নেমের জায়গাটাতে আপনার বাবার বাবার নাম অথবা বাবার মায়ের নাম দিয়ে ফিল আপ করতে হবে। এই জায়গাটা কিন্তু মোটেও ভুল করবেন না, এটা পার্টিকুলারলি আমি কিন্তু কালকে ইন ডিটেল আলোচনা করেছি। তো যাই হোক, তাহলে রিলেটিভস নেমের জায়গায় আপনি কি করলেন, বাবার বাবার নাম বা মায়ের নাম দিলেন। দেওয়ার পর এখানে রিলেশনশিপের জায়গায় কি লিখবেন, বাবার বাবার নাম যেহেতু দিয়েছেন তাহলে রিলেশনশিপের জায়গায় বাবা লিখবেন। আর যদি বাবার মায়ের নাম দেন তাহলে রিলেশনশিপের জায়গাতে, আর যদি বাবার মায়ের নাম দেন তাহলে রিলেশনশিপের জায়গাতে মা লিখবেন। এরপর এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, সেই অনুযায়ী জেলা, রাজ্য, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম দেবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নম্বর, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো দিয়ে কিন্তু ফিল আপ করবেন। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ডাইভোর্সি যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে তাহলে কি হবে? একটা প্রশ্ন থেকে যাচ্ছে ডাইভোর্সিদের ক্ষেত্রে কি হবে? তো আপনারা যারা ডাইভোর্সি মহিলা, যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনি বাম দিকটা তো ফিল আপ করছেনই, ডান দিকটাও সাথে সাথে আপনাকে ফিল আপ করতে হচ্ছে। কারণ সেই সময় কোনো না কোনো ব্যক্তি যেটা আপনার সাথে সম্পর্কিত, রিলেটিভ হয় অর্থাৎ রক্তের সম্পর্কে জড়িত, তাদের ডিটেলটা এখানে ফিল আপ করতে হচ্ছে। তো আমি আপনাদেরকে একদম সাজেস্ট করব যে কখনোই কিন্তু ডিভোর্সি আপনি হলেও এই রিলেটিভ নেমের জায়গায় স্বামীর নাম লিখবেন না। আপনারা কিন্তু বাবা অথবা মায়ের নামই লিখবেন। স্বামীর নাম যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনার কাছে নোটিশ আসলেও আসতে পারে, কারণ লিঙ্কেজ করা যাবে না, এটা হচ্ছে একটা সবথেকে বড় ব্যাপার। তো তাহলে আশা করছি এই পয়েন্টগুলো আপনারা মাথায় রেখে যদি ফিল আপ করেন, সেটা আপনি বিবাহিতা মহিলা হন বা অবিবাহিতা মহিলা, আশা করছি আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর আপনাদের জন্য কমেন্ট বক্স তো একদম খোলা রয়েছে, যখন যা প্রশ্ন মনে আসবে আমাকে কিন্তু নির্দ্বিধায় করতে পারেন, আমি চেষ্টা করব খুব দ্রুত উত্তর দেওয়ার। ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।